দর্শক, সারা বিশ্বে এক ধরনের রাজনীতি চলে, বাংলাদেশে আর এক ধরনের রাজনীতি চলে। পাশের দেশ ভারতেই পৃথিবীর সবথেকে বড় গণতান্ত্রিক দেশ। ভারতের রাজনীতির দিকে একটু চোখ চেয়ে দেখুন এবং বাংলাদেশের রাজনীতির দিকে চোখ মেলে দেখুন যে কতটা আকাশ পাতাল পার্থক্য। ভারতে যে সরকারই আসুক, সেটা কংগ্রেস আসুক কিংবা বিজেপি আসুক, যেই আসুক, তারা কখনো ভারতের মানে জাতির পিতা মহাত্মা গান্ধীকে নিয়ে বিতর্ক করে না, মহাত্মা গান্ধীকে সমালোচনা করে না, কিংবা তাকে বিদ্ধ করার চেষ্টা করে না, কিংবা তার স্ট্যাচু ভাঙার চিন্তা করে না। কিন্তু আমরা করি, আমরা ঠিকই করি। ওদের রাজনীতি, ওরা সরকার পরিবর্তন হলে ওরা দেশের ইতিহাস পাল্টে দেওয়ার চেষ্টা করে না, কিন্তু আমার দেশে সরকার পরিবর্তন হলেই আমরা নতুন নতুন ইতিহাস শুনতে পাই, নতুন নতুন ইতিহাস শিখি এবং নতুন নতুন ইতিহাস আগামীর যারা ভবিষ্যৎ সরল মানে শিশুরা, সেই শিশুদেরকে নতুন নতুন ইতিহাস শেখানো হয়। ধরা যাক যে একটা শিশু স্কুলে পড়ছে, সেই শিশুটা স্কুলে পড়তে পড়তেই যদি মাঝখানে সরকার পরিবর্তন হয়, তাহলে ধরে নেওয়া যাক যে 2 বছর তারা একটা ইতিহাস পড়লো, 2 বছর পরেই সেই শিশুকে আবার নতুন আর একটা ইতিহাস দেয়া হলো। বলা হলো যে এতদিন তুমি জানতা যে 2 + 2 4 হয়, এখন সে জানছে যে না, 2 + 2 4 হয় না, 2 + 2 5 হয়। তাকে এই ইতিহাস জানতে হবে, এই ইতিহাস পড়তে হবে, এই ইতিহাস লিখতে হবে এবং এই ইতিহাস তাকে মানতে হবে। এটাই হচ্ছে আমাদের দেশের রাজনীতি। এই রাজনীতি থেকে আমরা বেরোতে পারলাম না। রাজনৈতিক দলগুলো যেমন বের হতে পারলো না, তেমনি একটা নিরপেক্ষ সরকার, একটা ইন্টারিম গভর্নমেন্ট, তারাও সেই প্রক্রিয়া থেকে নিজেদেরকে বের করতে পারলো না। অথচ তারা অনেক বেশি আশা জাগিয়েছিল যে এই বাংলাদেশটা শেখ হাসিনা পতনের পরে একটা নতুন সমাজ বাস্তবায়িত হবে, যেখানে আগের যে রাজনৈতিক যে কালচার, মানে হিংসা বিদ্বেষের যে কালচার, সেই কালচারটা থাকবে না, ইতিহাস পরিবর্তন করে দেওয়ার কালচারটা থাকবে না। কিন্তু তা কি হয়েছে? হয়নি, একেবারে রিভার্সটা হয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের ইতিহাস পাল্টে দেয়, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপির ইতিহাস পাল্টে দেয়। আবার প্রফেসর ইউনূস ক্ষমতায় আসলে রিসেট বাটন দিয়ে সব ইতিহাসে মুছে দিতে চান, সেই কথা আবার সাক্ষাৎকারে বলেন। রাজনীতির পর্যায়ে যেটা হয় সেটা আবার একেবারে শিশুদের, কোমলমতি শিশুদের পাঠ্যপুস্তকে ঢুকিয়ে দেয়া হয়। এই যে বাংলাদেশের পাঠ্যপুস্তকে রাজনীতি কালচার, এই রাজনীতি কালচার মানে গত 54 বছরের যে রাজনৈতিক কালচার, এই রাজনৈতিক কালচার থেকে প্রফেসর ইউনূস সরকারও কোনোভাবেই বের হতে পারলেন না। তারা পাঠ্যপুস্তকে কোমলমতি শিশুদের নতুন নতুন ইতিহাস শেখানোর চেষ্টা করছেন, যেটা কোনোভাবেই এই সরকারকে কেউ সেই ম্যান্ডেট দেয়নি, কিন্তু সেই কাজটা এই গভর্নমেন্ট করছেন। এবং সেই গভর্নমেন্ট করছেন তখন শিক্ষা মন্ত্রণালয় কিংবা প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ন্যূনতম সম্পর্ক নেই এরকম একজন উপদেষ্টা আবার সেটা ফেসবুকে জানান দিচ্ছেন। কি মেটিকুলাস সার্কাস হচ্ছে এই দেশটাতে! কি হলো, কি হচ্ছে পাঠ্যপুস্তক নিয়ে, সেটা সত্য হোক আর মিথ্যা হোক, কেন পাঠ্যপুস্তক নিয়ে এগুলো হবে, সেই আলোচনাটা করার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পাঠ্যপুস্তক চেঞ্জ করে ফেলেন, তাহলে আপনি কি বার্তা দিতে চাইছেন? পাঠ্যপুস্তকে কেন একটা কোমলমতি শিশুরা, মানে আমি শিশু তো একেবারে এসএসসি পরীক্ষা যারা দিচ্ছে তারাও শিশু, আমি তারপরেও 9-10কে বাদ দিলাম, ক্লাস 8 পর্যন্ত এই কোমলমতি শিশুদেরকে কেন মানে এই বাংলাদেশের রাজনৈতিক মানে কালচার, রাজনীতির বিভিন্ন হিসাব নিকাশ, যেগুলো ঐতিহাসিক সত্য, যেগুলো মানে একটা শিশুর জানা উচিত, সেটা
বায়ান্নর ভাষা আন্দোলনের শহীদ রফিক শফিক জব্বার, মহান মুক্তিযুদ্ধের 7জন বীর শ্রেষ্ঠ, মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছিল সেগুলো ঠিক আছে, কিন্তু আপনি একটা সরকার পতনের আন্দোলন করলেন, সেই সরকার পতনের আন্দোলনটাকে আপনি পাঠ্যপুস্তকে কোমলমতি শিশুদের ওপরে চাপিয়ে দেবেন, এ কোন সংস্কৃতি শুরু হলো? এর আগেও রাজনৈতিক সরকারগুলো বিভিন্নভাবে নিজেদের ইতিহাস নিজেদের মতো করে লেখার চেষ্টা করেছে। বিএনপি যখন ক্ষমতায় থেকেছে তারা নিজেদের মতো করে ইতিহাস লেখার চেষ্টা করেছে, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থেকেছে তখন নিজেদের মতো করে ইতিহাস লেখার চেষ্টা করেছে, পাঠ্যপুস্তকে শেখ হাসিনার ছবি ছাপিয়েছে, শেখ হাসিনার গুণগান গাইয়েছে। এই ধারা যদি ইন্টারিম গভর্নমেন্টও চালায় এবং সেই ধারা চালানোর ঘোষণা যদি শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা কিংবা প্রাথমিক শিক্ষা উপদেষ্টা না দিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা তার ফেসবুকে ঘোষণার মাধ্যমে একটা বিকৃত পোস্টার দিয়ে সেই ঘোষণার মাধ্যমে জানান দেয়, তাহলে বুঝতে হবে যে সরকারটা আদতে মানে প্রফেসর ইউনূস চালাচ্ছেন না, সরকারটা বোধহয় অন্য কেউ চালাচ্ছে, অন্য কোনোভাবে চলছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা বলছি, গতকালকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রেস সেক্রেটারির মানে যে পার্সেন্টেজ বাণিজ্য একজনের সঙ্গে দরদাম করছেন যে আমার 1%, মিনিস্ট্রির 5%, এটা দিলে হবে এবং 50% আগে দিতে হবে। এই ঘটনা যখন, এই ব্যাপারগুলো যখন ফ্লাশ মানে টক অফ দ্য কান্ট্রি হয়ে গেল, সেগুলো দর্শক বলছিলাম পাঠ্যপুস্তক নিয়ে রাজনীতি যে এটা নতুন সেটা কোনোভাবেই বলার উপায় নেই, এটা নতুন না। পাঠ্যপুস্তক নিয়ে রাজনীতি আমরা রাজনৈতিক সরকারের আমলে বহুভাবে দেখেছি। পাঠ্যপুস্তক নিয়ে রাজনীতি এতটাই নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে এবং রাজনীতিবিদরা নিয়ে গিয়েছেন বিভিন্ন সময়ে। আমরা দেখেছি যে পাঠ্যপুস্তকে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস পর্যন্ত পাল্টে গেছে, বিকৃত করা হয়েছে। সেই ব্যাপারগুলোও আমরা অতীতে বিভিন্ন সময়ে দেখেছি। এই সরকার যখন এসেছে, এই সরকারের কাজ কি পাঠ্যপুস্তক পরিবর্তন করা? এই সরকারের কাজ কি মানে অবকাঠামোমূলক কোটি কোটি শত শত হাজার হাজার কোটি টাকার কাজ করা? এই সরকারের ম্যান্ডেট কি সেটা? নাকি এই সরকারের ম্যান্ডেট হচ্ছে সংস্কার, যতটুকু সংস্কার সম্ভব সংস্কার করা, বিচার করতে চেয়েছে বিচারের প্রক্রিয়া দৃশ্যমান করা এবং নির্বাচনটা করা, নির্বাচন করে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা? কিন্তু সেটা না। এই সরকার গত বছরে ক্ষমতায় আসার পরেই যেটা ন্যাক্কারজনক যে ঘটনাটা ঘটেছে পাঠ্যপুস্তকের ক্ষেত্রে, শিশুদের হাতে বই তারা পৌঁছে দিতে পারেনি, আগের টেন্ডার বাতিল করেছে, পাঠ্যপুস্তক পরিবর্তন করার চেষ্টা করেছে, করে শিশুদের কাছে বই পৌঁছাতে পেরেছে তারা এপ্রিল মাসে এসে। 4টা মাস শিশুরা বই ছাড়া লেখাপড়াহীন অবস্থায় কাটিয়েছে। এই শিশুদের ভবিষ্যৎ কি হবে? গত বছর যখন এই ঘটনা ঘটেছে, এই বছরে আবারও সেই পাঠ্যপুস্তকে নতুন নতুন ইতিহাস ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। পাঠ্যপুস্তকে কেন মানে শেখ হাসিনার ইতিহাস থাকবে? পাঠ্যপুস্তকে কেন একটা সরকার পতনের মানে আন্দোলন, মানে শিশুদের, কোমলমতি শিশুদের কথা বলছি, বড়দের ব্যাপারে আলাদা। কলেজ পর্যায়ে হলে সেটা ভিন্ন কথা, যে কলেজের ইতিহাস বই কিংবা সমাজ সংস্কৃতি এই সব জায়গায় তাদেরকে শেখানো হলো, কিংবা 9-10-এ গিয়েও যদি হয় সেটাও মোটামুটি গ্রহণযোগ্য। কিন্তু আপনি যদি